হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আজকে আমাদের টপ 500 জেনারেল সায়েন্স এমসিকিউ ক্লাস। এই ক্লাসটা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 7টার সময় ডিজিটাল পড়াশোনা একাডেমি চ্যানেলে অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি তোমরা প্রতি মঙ্গলবার, বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 7টার সময় জেনারেল সায়েন্সের ওপর একটা কুইক রিভিশন ক্লাস হয়। সেই ক্লাসটা যে কোনো পরীক্ষার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসটা তোমরা অবশ্যই অ্যাটেন্ড করো। এখানে তোমাদের জন্য 2018 সালে অনুষ্ঠিত হওয়া গ্রুপ ডি এক্সামের জেনারেল সায়েন্সের 30খানা ক্লাস করানো হয়েছে, যেখানে কোশ্চেন সলভ করানোর পাশাপাশি সেই উত্তর রিলেটেড এক্সপ্লানেশন তোমাদের জন্য করানো আছে। তোমরা সেই ক্লাসগুলো অতি অবশ্যই এর পাশাপাশি দেখতে থাকো। এর পাশাপাশি বলবো, তোমরা টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হতে পারো। যদি কোনো নোটিফিকেশন পেতে সমস্যা হয় তাহলে অবশ্যই সেখানে তোমরা যুক্ত হয়ে যাও এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাস প্রথম প্রশ্ন দেখা যাক। বলছে কোনো একটি পরমাণুর কেন্দ্রে 9টি প্রোটন আছে, তাহলে ওই পরমাণুটির যোজ্যতা কত হবে? এখানে তোমাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি যে কোনো পরমাণুর কেন্দ্রে যদি 9টি প্রোটন থাকে, তাহলে তার অর্থ ওই পরমাণুতে কটি ইলেকট্রন থাকবে? তো তোমরা সবাই বলবে যে সেক্ষেত্রে 9টি ইলেকট্রন থাকবে। তার কারণ পরমাণু হচ্ছে কি নিস্তড়িত, নিউট্রাল, অর্থাৎ যে কটা পজিটিভ চার্জ থাকবে ঠিক সে কটাই নেগেটিভ চার্জ থাকতে হবে। অর্থাৎ 9টি যদি প্রোটন থাকে তাহলে 9টি ইলেকট্রন থাকবে। এবার 9টি যদি ইলেকট্রন থাকে তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা কি হবে? প্রথম কক্ষে 2টো ইলেকট্রন থাকবে আর পরের কক্ষে 7টি ইলেকট্রন থাকবে। এবার আমরা কি জানি যে যোজ্যতা বা ভ্যালেন্সি হচ্ছে কি একটা পরমাণুর অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হবার যে ক্ষমতা। তাহলে একটা পরমাণুর অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য কিভাবে যুক্ত হয়, সেটা হলো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়ে থাকে। এবার প্রত্যেকটা পরমাণুর কি টেন্ডেন্সি আছে? তার সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ করা। সেই জন্যই তো একটা পরমাণু অন্য পরমাণুর সঙ্গে বন্ধন গঠন করে। তাহলে আমরা দেখছি এই মৌলটার ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষে কটা? 7টা ইলেকট্রন আছে। তাহলে এ চাইবে কি অন্য পরমাণুর থেকে একটা ইলেকট্রন গ্রহণ করতে, করে 8টা ইলেকট্রন করতে। তাহলে এ চাইবে কি অন্য একটা পরমাণুর সঙ্গে একটা মাত্র বন্ড গঠন করবে, করে সে যুক্ত হবে। তাহলে এই যে 9টি প্রোটন সংখ্যা বিশিষ্ট পরমাণু, তার যোজ্যতা কত হবে? সেটা 1 হয়ে যাবে, কারণ একটা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমেই সে বন্ধন গঠন করবে, অর্থাৎ একটা বন্ড গঠন করবে। সেই জন্য এর যোজ্যতা হয়ে যাবে অপশন ডি 1। আশা করছি তোমরা এটা বুঝতে পারলে বিষয়টা। নেক্সট কোশ্চেনে যাব। বলছে রূপোর তৈরি চামচ বায়ুতে রেখে দিলে কালো হয়ে যায়, কারণ এতে তৈরি হয় কি? তৈরি হয় সেটা আমাদের বলতে হবে। এটা রূপোর তৈরি চামচ হোক বা রূপোর তৈরি কোনো গয়নায় হোক, সেগুলো বায়ুতে রেখে দিলে, দীর্ঘদিন ব্যবহার করলে বা বায়ুতে রেখে দিলে দেখা যায় সেটা কালো হয়ে যাচ্ছে। এর কারণটা কি সেটা জানতে চেয়েছে। তো এর কারণ হচ্ছে ওই রূপোর ওপর যে জিনিসটা গঠিত হয়, রূপো মানে সিলভার আছে, বায়ুতে অক্সিজেন আছে, আর তার সঙ্গে H2S হাইড্রোজেন সালফাইড আছে। তো বায়ুতে থাকা এই জিনিসগুলো রূপোর সঙ্গে বিক্রিয়া করে, আর এই বিক্রিয়া করার ফলে তারা Ag2S নামক একটা যৌগ তৈরি করে এবং তার সঙ্গে এদিকে জল উৎপন্ন হয়। যাই হোক, তো এই যে যৌগটার একটা অদক্ষেপ তৈরি হচ্ছে, অর্থাৎ Ag2S, এই যৌগটার একটা অদক্ষেপ কি হচ্ছে না, ওই রূপোর চামচের ওপর পড়ছে। তো এই চামচের ওপর এটার যখন একটা আস্তরণ পড়ছে, তখন সেটা কালো হয়ে যাচ্ছে, কারণ এটার যে রং সেটা কি? কালো। তাই জন্য রূপোর চামচ কি হয়? কালো হয়ে যায়। তাই অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। পৃথিবী দ্বারা কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলকে বলা হয়, অর্থাৎ পৃথিবী তার পৃষ্ঠের ওপর থাকা কোনো বস্তুকে যে বল দ্বারা টানছে সেই বলটাকে কি বলা হয়? তাহলে এই বিষয় কিন্তু ক্লাস ডিটেলসে কিন্তু করানো আছে, কুইক রিভিশন ক্লাস অন জেনারেল সায়েন্স। সেখানে তোমরা সেই ক্লাসটা দেখে নেবে, আমি আই বটনে সেই লিঙ্কটা দিয়ে রাখছি।
সেখান থেকে অবশ্যই ক্লাসটা দেখে নেবে। তো সেই যে বল অর্থাৎ পৃথিবী দ্বারা কোনো বস্তুর ওপর যে প্রযুক্ত বল সেটাকে বলা হয়ে থাকে ওজন। আমরা জানি কি বস্তুর ওজন W = কি M × G। তো M হচ্ছে কি বস্তুটার ভর, আর G হচ্ছে কি সেটা হলো অভিকর্ষজ ত্বরণ। তাহলে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল আমরা জানি কি বল ইন্টু ভর ইন্টু ত্বরণ, সেটা মানেই কি বল। তাহলে বলটা হচ্ছে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল, সেটাই কি ওজন। কারণ পৃথিবী প্রত্যেকটা বস্তুকে নিজের দিকে টানতে থাকে, তো যে বলটা দিয়ে টানে সেটাই হচ্ছে W, ওই বস্তুটার ওজন। নেক্সট কোশ্চেন, ভর বাই আয়তন। ভর বাই আয়তন সেটা = কি হয়? তাহলে ভর বাই আয়তন এটা কোন রাশির সঙ্গে সমান? এটা খুব সোজা কোশ্চেন। তাহলে ভর বাই আয়তন মানে কি? আমরা জানি ঘনত্ব। ঘনত্বকে বলা হয় ভর বাই আয়তন দ্বারা, অর্থাৎ একক ভরের একক আয়তনের কোনো বস্তুর ভরকে আমরা বলে থাকি কি তার ঘনত্ব। এর একক যদি আমরা দেখি SI পদ্ধতিতে, SI পদ্ধতিতে কি হবে kg/m³ হবে। আর যদি আমরা CGS পদ্ধতিতে দেখি সেক্ষেত্রে কি হবে গ্রাম হবে, পার হবে কি সেন্টিমিটার কিউব। এই একক দুটো কিন্তু তোমরা এর সঙ্গে সঙ্গে মনে রেখে দেবে ঘনত্বের একক কি। 5 নম্বর প্রশ্ন বলছে টর্ক। টর্ক কি একটা রাশি, সেই টর্কের SI একক কি? টর্কের SI একক কি? টর্ক হলো কি মনে করো এরকম ভাবে কোনো একটা রয়েছে, এর থেকে এদিকে একটা এরকম বস্তু রয়েছে। এবার এই বস্তুটার উপর আমরা বল প্রয়োগ করছি, এদিকে এদিকে আমরা F পরিমাণ বল প্রয়োগ করছি। আর এই এই যে দণ্ডটা যে দূরত্বটা রয়েছে সেটা মনে করে নাও S পরিমাণ। তাহলে এই F × S এর যে গুণফল এটাকেই আমরা বলতে পারি যে টর্ক। এটাকে আমরা বলতে পারি টর্ক। এটা কোথায় দেখতে পাবে? এই টর্ক বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারবে বাড়িতে যে ঘরের দরজা রয়েছে সেই দরজাটার মাধ্যমে। তো একটা দরজা এইভাবে কাঠের ফ্রেমের সঙ্গে যুক্ত হয়ে থাকে, ঠিক এখানে কবজা লাগানো থাকে। এবার দরজাটাকে যদি তোমরা ফ্রেমের খুব কাছে অর্থাৎ এরম জায়গা যেদিকে কবজা লাগানো আছে এরকম জায়গা খুব কবজার খুব কাছাকাছি জায়গা ধরে যদি ঠেলো, তাহলে দরজাটা খুলতে বেশি কষ্ট হবে, নাকি কবজা থেকে যত দূরের দিকে যাবা সেই দরজার শেষ মাথার দিকে ধরে যদি ঠেলো তাহলে সেক্ষেত্রে দরজা খুলতে বেশি সুবিধা হবে? কোন ক্ষেত্রে সুবিধা হবে এটা নিজেরা পরীক্ষা করে দেখবে। দেখবে যখন আমরা দরজাটার খুব কবজার খুব কাছে অর্থাৎ কবজা থেকে কম দূরত্বে ঠেলবো তখন দরজা খুলতে আমাদের বেশি কষ্ট হবে। আর যদি আমরা দরজার শেষ মাথা ধরে ঠেলি তাহলে আমাদের কিন্তু দরজা খুলতে খুব সুবিধা হবে। এর কারণটা হলো এই টর্ক। টর্কের কারণে এই জিনিসটা ঘটে থাকে। অর্থাৎ আমরা যখন কাচের কাচে বল প্রয়োগ করছি তখন এসটা কি হচ্ছে খুব কম হচ্ছে। তাই এসটা ছোট হওয়ার জন্য কি হচ্ছে আমাদেরকে এফ অর্থাৎ বলটা বেশি প্রয়োগ করতে হচ্ছে। আর এস এর দূরত্ব অর্থাৎ যদি আমরা বেশি দূরত্ব থেকে আমরা যদি বল প্রয়োগ করি সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের কম বল প্রয়োগ করতে হচ্ছে, কারণ উভয় ক্ষেত্রে টর্কের মানটা ফিক্সড থাকছে। তাই আমাদের যদি বল বেশি প্রয়োগ করে তাহলে কাছ থেকে ঠেলতে হচ্ছে, তাই দূর থেকে ঠেললে কি হবে আমরা বেশি বল প্রয়োগ করতে পারবো। এই কারণে দেখবে দরজার যত হাতল সেগুলো কিন্তু দরজার শেষ মাথার দিকেই লাগানো হয়ে থাকে। আশা করছি টর্কটা তোমাদের বোঝানো গেছে। নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় অভিকর্ষজ ত্বরণ শূন্য হয়? এও কিন্তু ক্লাস করানো আছে, তোমরা অবশ্যই কুইক রিভিশন ক্লাসটা অবশ্যই দেখতে থাকো, ওখানে কিন্তু অভিকর্ষজ ত্বরণের ওপর ক্লাস করানো আছে। তো এই উত্তরটা যারা ক্লাস করেছো তারা আশা করি উত্তরটা জেনে গেছো বা বলতে পারছো বা করতে পারছো। যারা দেখোনি তাদের জন্য উত্তরটা আমি বলে দিই। নিম্নলিখিত স্থানগুলির মধ্যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ জি এর মান শূন্য হয়ে যায়। এই অঞ্চলগুলোর মধ্যে অভিকর্ষজ ত্বরণ জি এর মান সব থেকে যে বেশি হয় সেটা হচ্ছে পোল বা মেরু অঞ্চলে, সেখানে কিন্তু জি এর মানটা বেশি হয়। আর বিষুব অঞ্চলে জি এর মানটা কিন্তু মেরু অঞ্চলের তুলনায় কম হয়। নেক্সট কোশ্চেন, কার্সিনোজেন জাতীয় রাসায়নিকের ফলে হয়। এই নিচের যে রোগগুলো দেওয়া আছে এর মধ্যে কোন রোগটা কার্সিনোজেন জাতীয় রাসায়নিকের প্রভাবে হয়ে থাকে? তাহলে কার্সিনোজেন জাতীয় রাসায়নিকের প্রভাবে যে রোগটা হয়ে থাকে অপশন এ ক্যান্সার। ক্যান্সার রোগটা কিন্তু এই কার্সিনোজেন জাতীয় পদার্থ
উপস্থিতির কারণে হয়ে থাকে। দেহে রক্তের পরিমাণ কমে যাওয়ার ফলে সৃষ্টি হওয়া শারীরিক অবস্থাকে বলা হয়। তাহলে আমাদের দেহে রক্তের পরিমাণ কমে গেলে পারে যে শারীরিক অবস্থাটা সৃষ্টি হয় সেই আহ, রক্তের পরিমাণ না, সরি, এটা রক্তের পরিমাণ হবে না, এখানে হবে দেহে অক্সিজেনের পরিমাণ, ওটুর পরিমাণ। দেহে ওটুর পরিমাণ কমে যাওয়ার ফলে সৃষ্টি হওয়া শারীরিক অবস্থাকে কি বলা হয়ে থাকে? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হাইপক্সিয়া। অর্থাৎ দেহে যদি রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায় তাহলে সেই যে রোগজনক অবস্থা সেটাকে আমরা বলবো হাইপক্সিয়া। যদি আমরা হাই অল্টিটিউড অর্থাৎ বেশি উচ্চতায় উঠি তখন আমাদের কিন্তু রক্তে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে, এই সময় কিন্তু আমরা হাইপক্সিয়ার শিকার হতে পারি। নেক্সট, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি মাত্রায় পাওয়া যায় যে নিষ্ক্রিয় গ্যাসটি। তাহলে বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে নিষ্ক্রিয় গ্যাসটা পাওয়া যায় সেটা হচ্ছে অপশন সি, আর্গন। আর্গনকে কিন্তু আমরা বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি মাত্রায় পেয়ে থাকি। Fe2+ থেকে Fe3+ এর রূপান্তর পদ্ধতিকে কি বলা হয়? এই প্রশ্নটার উত্তর করার আগে তোমাদের প্রথমে জিজ্ঞাসা করি Fe এটি কিসের সংকেত? তো Fe, ফেরাস, এটাই হচ্ছে লোহা বা আয়রন, এর সংকেত হচ্ছে কি Fe, যেটাকে বলে ফেরাস বা ফেরিক। তা ফেরাস যখন বলি তখন হচ্ছে এটা +2 চার্জে থাকে, আর যখন আমরা ফেরিক বলি সেটা +3 চার্জে থাকে। অর্থাৎ +2 যখন থাকে তখন এর মধ্যে ইলেকট্রন সংখ্যা বেশি থাকে। এবার Fe3+ যখন যায় তখন আরো একটা ইলেকট্রন ছেড়ে দেয়, দিয়ে Fe3+ যায়। অর্থাৎ এখানে ইলেকট্রন হ্রাস করে। তাই কোনো যে বিক্রিয়ার ফলে ইলেকট্রন হ্রাস হয় সেই বিক্রিয়াটাকে কি বলে? অবশ্যই তোমরা বলবে সেখানে কি হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিডেশন নাম্বার, অর্থাৎ এই যে পাওয়ারে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার। অর্থাৎ এক্ষেত্রে +2 আছে, এটা +3 আছে। এখান থেকে যখন এখানে আসছে তখন কি হচ্ছে, অক্সিডেশন নাম্বার কি হচ্ছে, সেটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পেলে যে বিক্রিয়াটা হয়ে থাকে সেটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া। তাই এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জারণ। এখানে তোমাদের বলে রাখি যে অক্সিডেশন নাম্বার যদি হ্রাস পায় তাহলে যে বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে বিজারণ। আর এই অক্সিডেশন নাম্বার যদি ইনক্রিজ করে, বৃদ্ধি পায়, তাহলে সেটাকে বলবো আমরা জারণ। এই দুটো কিন্তু মনে রাখতে হবে। দুটি বৃহৎ আকারের পরমাণুর মধ্যে সৃষ্ট বন্ধনটিকে বলা হয়। অর্থাৎ দুটো বৃহৎ আকারের পরমাণু, তাদের মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় সেই বন্ধনটা কিরূপ হবে? তাহলে এই রকম সাইজের যদি দুটো পরমাণুর মধ্যে বন্ধন সৃষ্টি হয় তাহলে বন্ধনের দৈর্ঘ্য মানে পরমাণু দুটির কেন্দ্রের মধ্যে যে দূরত্ব সেটাকেই বলবো বন্ধনের দূরত্ব বা বন্ধন দৈর্ঘ্য। তা দুটো বড় আকারের পরমাণুর মধ্যে তাদের কেন্দ্রকের মধ্যে দূরত্ব কি হবে? সবচেয়ে বেশি হবে। তা যাদের মধ্যে যদি বন্ধন দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? বন্ধনটা খুব দুর্বল হবে। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বন্ধনটি দুর্বল প্রকৃতির হবে। প্রাকৃতিক রাবারের গুণাগুণ বৃদ্ধি করার জন্য সালফার ব্যবহার করা হয়, সেই পদ্ধতিটাকে কি বলা হয়? মানে যে পদ্ধতিতে প্রাকৃতিক রাবারের সঙ্গে সালফার মিশিয়ে সেই রাবারটার গুণাগুণ বৃদ্ধি করা হচ্ছে সেই পদ্ধতিটাকে কি বলছে? তাহলে সেই পদ্ধতিটাকে এখানে মনে রাখবে, সেটাকে বলা হয় ভলকানাইজেশন পদ্ধতি। ভলকানাইজেশন পদ্ধতিতে প্রাকৃতিক রাবারের মধ্যে কিন্তু সালফার মিশিয়ে সেটার গুণাগুণ বৃদ্ধি করা হয়। এইটা কিন্তু ঘুরিয়েও প্রশ্ন হতে পারে যে ভলকানাইজেশন পদ্ধতিতে রাবারের সঙ্গে কি মেশানো হয়, সেক্ষেত্রে সালফার। বা এটা প্রশ্ন এরম হতে পারে ভলকানাইজেশন পদ্ধতি কিসের সঙ্গে জড়িত, তখন সেটা হবে রাবার। নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির সংকেত কেবলমাত্র একটি মাত্র অক্ষর ব্যবহার করা হয়? তাহলে এখানে নিম্নে যেগুলো দেওয়া হয়েছে এগুলোর মধ্যে কোনটার সংকেত লিখতে আমরা একটি মাত্র অক্ষর ব্যবহার করি? তাহলে দেখো, ক্যালসিয়াম, সেটাকে আমরা Ca দ্বারা লিখি, কপার Cu দ্বারা লিখি, ক্লোরিন Cl দ্বারা লিখি, আর কার্বনকে শুধু C দিয়ে লিখি। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কার্বন। C দ্বারা লেখা হয় সেটা হচ্ছে কার্বন, অপশন বি হবে সঠিক উত্তর। অ্যালুমিনিয়াম ফসফাইড, যৌগটার নাম অ্যালুমিনিয়াম ফসফাইড, এটি ব্যবহার করা হয় কি হিসাবে?
এখানে তোমরা এটা একদম মুখস্থ করে মনে রেখে দেবে, অ্যালুমিনিয়াম ফসফাইডকে ব্যবহার করা হয় রোডেন্টিসাইড হিসাবে। তাহলে রোডেন্টিসাইড হিসাবে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম ফসফাইডকে। আধুনিক পর্যায় সারণীর নিম্নলিখিত পর্যায়গুলির মধ্যে কোনটিতে 32টি মৌল উপস্থিত রয়েছে? তাহলে আমাদের যে পর্যায় সারণীর যে পর্যায়গুলো দেওয়া হয়েছে এর মধ্যে কোনটিতে 32টি মৌল উপস্থিত রয়েছে? তো এক্ষেত্রে মনে রাখবে ষষ্ঠ পর্যায়, যেখানে কিন্তু আমরা 32 খানা এলিমেন্ট দেখতে পাবো। মানুষের মস্তিষ্কের বহিস্থ আবরণীকে বলা হয়। মানুষের মস্তিষ্কের যে আবরণী রয়েছে তার সবচেয়ে বাইরের লেয়ারকে কি বলে? এখানে মনে রাখবে এটা অপশন সি, ডুরা ম্যাটার। অর্থাৎ মানুষের মস্তিষ্কের সবচেয়ে বাইরের আবরণীকে বলা হয় ডুরা ম্যাটার। মানুষের দেহের ক্ষুদ্রতম হাড় কোনটি? মানুষের দেহের ক্ষুদ্রতম হাড় হচ্ছে অপশন ডি, স্টেপিস। যেটা আমাদের অন্তঃকর্ণে অবস্থান করে সেই হচ্ছে স্টেপিস, সেটা হচ্ছে মানুষের ক্ষুদ্রতম হাড়। 18 নম্বর প্রশ্ন বলছে 18 নম্বর প্রশ্ন বলছে NH4 হোল্ড ওয়াইজ, এটা হচ্ছে NH4, 4টা হচ্ছে নিচে হবে, পায়ে হবে। NH4 হোল্ড ওয়াইজ SO4 এতে মোট কতগুলি পরমাণু আছে? তাহলে দেখে নাও, এখানে যেহেতু হোল্ড ওয়াইজ আছে তাহলে নাইট্রোজেনের সংখ্যা কটা? দুটো রয়েছে। হাইড্রোজেন কত আছে? 4 দুগুণে হাইড্রোজেন আছে 8টা। সালফার কটা আছে? সালফার আছে 1টা। আর অক্সিজেন কটা আছে? অক্সিজেন আছে 4টা। তাহলে টোটাল যোগ করলে 8 আর 2 10 আর 4 আর 1 5, তাহলে 10 5 কত হলো? 15। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 15। তাহলে টোটাল এটার মধ্যে 15 খানা পরমাণু বর্তমান। নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আবিষ্কার করেন প্রতিবত্ত ক্রিয়া? প্রতিবত্ত ক্রিয়া, রিফ্লেক্স ইন্ডেক্স, এটি কে আবিষ্কার করেন? এটি আবিষ্কার করেন বিজ্ঞানী মার্সেল হাল। অপশন বি, বিজ্ঞানী মার্সেল হাল, তিনি আবিষ্কার করেন প্রতিবত্ত ক্রিয়া। কোন মাধ্যমের প্রতিসারাঙ্ক সর্বদা, এটা হচ্ছে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক সর্বদা হয়, কি হয়? কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক সর্বদা কি হয়? এটা হবে উত্তর অপশন সি, কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক সর্বদা একের চেয়ে বেশি হয়ে থাকে। এখানে দেখো তোমাদেরকে কতগুলি গুরুত্বপূর্ণ মাধ্যমের প্রতিসারাঙ্ক দিয়ে দিয়েছি, এটা কিন্তু একদম মুখস্থ করে ফেলবে। জলের প্রতিসারাঙ্ক হচ্ছে 1.33, হীরক বা ডায়মন্ড তার প্রতিসারাঙ্ক হচ্ছে 2.42 এবং কাঁচ তার প্রতিসারাঙ্ক 1.5। এই হীরকের প্রতিসারাঙ্ক সবচাইতে বেশি 2.42, যে কারণের জন্য হীরক কিন্তু বেশি পরিমাণ চকচকে দেখায়। আজকের ক্লাস এখানে শেষ করছি। এই 20টা প্রশ্ন আজকের ক্লাসে ছিল। তোমাদের বলবো সম্পূর্ণ বাংলায় জেনারেল সায়েন্সের প্রস্তুতি নেওয়ার জন্য ডিজিটাল পড়াশোনা একাডেমি এটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং ক্লাসটি যদি হেল্পফুল হয় বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।